মুহূর্তে 17 প্রয়োজন বাজেট এক নজরে। দেখুন, আমি এক নজরে এটা বলা খুব কঠিন, মানে আমি এই আপনাদের স্টুডিওতেই বাইরে বসে দেখছিলাম কিছু জিনিস। দেখুন, যে কোনো বাজেটেই কিছু জিনিস কমে, কিছু জিনিসের দাম বাড়ে, কিছু জিনিসের বরাদ্দ বাড়ে। সুতরাং অ্যাট ওয়ান গো এটা নিয়ে বলা খুব মুশকিল। আমি অত বড় অর্থনীতিবিদও নেই, তবে আমি কতগুলো কথা বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকের বাজেটের ফলে কি হবে না হবে সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখবো। কিন্তু আমরা যেটা করতে পারি এই মুহূর্তে তা হচ্ছে যে অতীতে বাজেটের নাম করে যেগুলো বলা হয়েছিল সেগুলো কতটা করা হয়েছে কি না হয়েছে তার আলোকে এটা বোঝা যায় যে একটা সরকার তার বাজেটারি কমিটমেন্টগুলো সম্পর্কে বা তার প্ল্যানিং প্রপোজালগুলো সম্পর্কে কতটা সিরিয়াস। আমি আপনাকে খুব দুটো উদাহরণ বললেই চট করে সবার মনে পড়ে যাবে। প্রথম, মানে এই গভর্নমেন্ট আসার পরে প্রথম বাজেটে বলেছিল ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি তৈরি হবে। তখন অরুণ জেটলি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং কোটি কোটি টাকা দুজনে অ্যালোকেট করা হয়েছিল। 100টা ছেড়ে দিন, আপনি 10টা স্মার্ট সিটি ভারতবর্ষে মোদির আমলে নতুন করে তৈরি হয়েছে, নাম বলুন। কেউ বলতে পারবে না এখন কি হয়েছে। এবং তারপর থেকে বাজেটেই আলোচনাটাই আর আসে না। দু একটা বাজেটে শোনা গেছিল স্মার্ট সিটি, এখন আর ওটাকে নিয়ে আর কথাই হয় না। এখন অন্যান্য বিষয় নিয়ে কথা হয়, এই করিডোর হবে সেই করিডোর হবে। এক দ্বিতীয় কথা আপনার মনে থাকবে 2018 সালে জিও ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স বলে, যেটা কিনা রিলায়েন্সের আম্বানির মালিকানাধীন ইউনিভার্সিটি, সেটাকে সেন্টার অফ এক্সেলেন্স বলে 1000 কোটি টাকা বাজেটারি অ্যালোকেশন করা হয়। জিও ইউনিভার্সিটিটা এক্সিস্ট করে না, সেদিনও পৃথিবীতে এক্সিস্ট করতো না, আজও সেই অর্থে করে না। তখন বলা হয়েছিল যে এরকম একটা নাকি ইউনিভার্সিটি তৈরি হবে, আম্বানি জানিয়েছে। মানে যে ইউনিভার্সিটি তৈরিই হলো না, একটা গোটা ফাঁকা মাঠে যেখানে ছাগল ঘাস খায় সেই ফাঁকা মাঠে নাকি একদিন একটা ইউনিভার্সিটি গড়ে উঠবে এবং সেটা নাকি একেবারে সেন্টার অফ এক্সেলেন্স হয়ে যাবে। এইটা জেনে তার জন্য 1000 কোটি টাকা অ্যালোকেট করে দেওয়া হয়েছিল। আমি আপনাকে দুটো উদাহরণ দিলাম। দেখুন, আমরা তো কংগ্রেসের সাথে আমাদের হাজারটা বিরোধ রয়েছে, যেভাবে দেশ চলেছে না চলেছে আমাদের অনেক সমালোচনা আছে। তার সত্ত্বেও এটা তো ঘটনা যে স্বাধীনতার পর থেকে এমন এক পথে দেশ চলেছিল যে একটি গরিব চালার ঘরের একজন মানুষ তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এইটা তো আমাদের ডেমোক্রেসির একটা সাকসেস স্টোরি। অথচ তার হাতেই এমন একটা দেশ তারপরে তৈরি হলো যে দেশের ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে আমার কাছে টাকা নেই বলে আমি লোকসভা ভোটে অংশগ্রহণ করতে পারছি না। মানে দেশটা কতটা ক্রমশ বড়লোকদের হয়ে যাচ্ছে। এবং যেটা উনি বলছেন যে নন হসপিটালাইজেশন এক্সপেন্ডিচার, যেটা আমরা মেডিক্লেম বলতে বা যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স বলতে আমরা আমাদের দেশে বুঝি যখন হসপিটালাইজড সেই সময়কার খরচা। কিন্তু একজন মানুষ তার সারা জীবনে হসপিটালাইজড হয় কতবার? 2 বার, 5 বার, 10 বার, 15 বার, আমি ধরে নিচ্ছি 20 বার। কিন্তু একজন মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হসপিটালাইজ না হয়ে যে তার চিকিৎসার খরচা, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, উনি যেটা বলছেন টেস্ট করা, এই যে খরচাগুলো সেইগুলো আমাদের দেশের মেডিক্লেমে কভার্ড হয় না। যা কিনা আমি এখানে আমি কোনো কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, সেখানে তো সমস্ত হসপিটালাইজ যদি হয়ে কেউ করায় তখন সেটা কভার্ড হয়, কিন্তু আদারওয়াইজ হয় না। এবার আমি বলছি এখানে কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, এমনকি একেবারে ক্যাপিটালিস্ট দেশে পর্যন্ত যে সুবিধাটা মানুষ হেলথ সিস্টেমে পায় সেটা আমাদের দেশে নেই। আর এখানে ক্যান্সারের ওষুধের দাম কমানো নিয়ে কথা হচ্ছে, ভালো কথা, এর ফলে যদি কিছু কমে। কিন্তু আমি আপনাকে 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মোদী সরকার আসার সময় জেফটিনেট বলে ক্যান্সারের ওষুধ দাম ছিল 5900, আজকে সেটা 11500। নলভাডেক্স দাম ছিল 45 টাকা, আজকে 200 টাকা। ভিনাট দাম ছিল 8500 টাকা, আজকে 11500 টাকা। গ্লিভ্যাক দাম ছিল 8500, আজকে 1,80,000 টাকা। আমি 1,08,000 টাকা। এইভাবে দাম বেড়েছে। আমি এইটুকু জানি যে 2014 থেকে 2026 সাল পর্যন্ত ভারতের বেশিরভাগ বললেও কম বলা হয় 75%-এর বেশি রাজ্যে বিজেপির সরকার চলেছে। অতএব রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য যদি স্মার্ট সিটি প্রকল্প শেষ না করা হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু দায়টা বিজেপিরই।